সরকার এই যে পরিবর্তনের পরে যে উদ্যোগগুলি নিয়েছে সেই উদ্যোগকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং মন্ত্রণালয়ের অনেক কিছু তারা নতুন করে চিন্তাভাবনা করছে। তবে আমরা আমাদের যে বর্তমান উপদেষ্টা তার সাথে যারা আমরা পরিবেশ অধিকার নিয়ে কাজ করি আমরা তার কাছে গিয়েছিলাম এবং তাকে আমরা বারবার অনুরোধ করেছি যে এই খাতটা হলো প্রথম সংস্কারের জায়গা। কারণ যে লোকগুলি বিদেশে যায় সেগুলি তো অন্যান্য দেশ থেকেও যায়, আমাদের পার্শ্ববর্তী ভারত, নেপাল, সেখানে আমরা জানি যে খুব কম পয়সা বা বিনা পয়সায় যায়। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নাকি মাইগ্রেশন কস্ট ইজ ভেরি হাই, সবচেয়ে বেশি পয়সায় বাংলাদেশ থেকে যায় এবং সেটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়েছে, আপনারা সবাই জানেন, যেখানে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, সিন্ডিকেশন হয়েছে। দেশে যেমন চাল ডাল বিভিন্ন সিন্ডিকেট হয়, সেই রকম প্রবাসিত সিন্ডিকেটের মাধ্যমে লোকজন পাঠানোর কারণে যে মালয়েশিয়াতে সরকার হিসেবে ৮০,০০০ টাকা যাওয়ার কথা, সেখানে আপনার ৪ লাখ টাকা মিনিমাম, ৪.৫ লাখ ৫ লাখ টাকা কেউ মানুষ গিয়েছে। এবং অন্যান্য জায়গাও পৃথিবীর বিভিন্ন দেশে এখন বিশেষ করে মধ্যপ্রাচ্যে লোক যেতে হলে ৪-৫ লাখ টাকা লাগছে, যেটা নাকি খুবই অনিবিপ্রেত দেশের জন্য। বিশেষ করে দেশের অর্থনীতির বিষয়গুলি যখন সামনে আসে তখন এই বিষয়গুলি চিন্তা করার দরকার যে কেন আমাদের দেশে নাম্বার অফ মাইগ্রেন্ট ওয়ার্কার বা আমাদের মানুষ যাচ্ছে বেশি। গত বছর ১.৫ লক্ষ লোক গিয়েছে, সেখানে রেমিটেন্স কেন একই বা কম, এবং এত লোক যাওয়ার পরও এত যে টাকাগুলি খরচ হচ্ছে সেই টাকাগুলি কোথায় যাচ্ছে। তো এই সামান্য জিনিসগুলি যদি কেউ একটু চিন্তা করে যে এই সেক্টরটাতে যদি এই অবস্থা থাকে গত শাসনামলে, যেটা আমরা বলি স্বৈরাচারী আমলে, এবং সেইখানে এই রিফর্ম তো সবচেয়ে আগে দরকার এবং সবচেয়ে প্রথম কমিশন হওয়া উচিত ছিল এখানে। আর কি কারণে এটা হচ্ছে না, হয়তো তারা ভাবছে যে আমরাই করব, আমরা এই যে ইস্যুগুলি আমরা জানি বা এই পরিবর্তনগুলি আমরা করব। কিন্তু এই যে আমি যে 2-3টার কথা বললাম, মাইগ্রেশন কস্ট বা এইসব, তার বাইরেও অনেক অনেক ইস্যু আছে যেগুলি রিফর্মের আওতায় এনে করার প্রয়োজন। দেশ যেভাবে বৈদেশিক মুদ্রা হারাচ্ছে, দেশ যেভাবে তার ট্যাক্স থেকে মানে তার যে আয়কর সেখানেও যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম বহু ইস্যু আছে যেগুলি আমরা এই রিফর্ম কমিশনের মাধ্যমে তুলে ধরতে পারতাম। এবং সেই রিপোর্টটা দিয়ে বর্তমান সরকার যতদিন থাকবেন ততদিন বা পরবর্তী যে সরকার আসবে তারা কিন্তু এই সেক্টরটাকে একেবারে স্ট্রিমলাইনিং করতে পারবে। কিন্তু এখন যে কাজগুলি হবে, হয়তো এইটা যেমন এয়ারপোর্টে লঞ্চ হয়েছে, আমরা খুবই খুশি যে অভিবাসীদের মর্যাদা অধিকার, এখানে অনেক সমস্যা হয়, সেখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বা আরও হয়তো অনেক উদ্যোগ সরকার নিচ্ছে। কিন্তু এটার যদি পুরো মাইগ্রেশন সিস্টেমটাকে না চেঞ্জ করা যায়, তো ওনারা তো যে কথা দিয়ে এসছেন যে আমরা একটা রিফর্ম করবো, আমরা একটা পরিবর্তন করে যাব, যাতে ভবিষ্যতে যে কোনো সরকার সেটা সফল পেতে পারে। বিশেষ করে শ্রমিকদের যে কথা যদি বলি, দেখেন এই স্বৈরাচারী আন্দোলনের সময় শ্রমিকরা কত স্যাক্রিফাইস করলো, তারা বিদেশে জেলে গেল, তারা বিভিন্নভাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা একটা আশার বুক বাঁধলো যে এই সরকার আসার পর আমাদের অনেক পরিবর্তন হবে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। সেই কাজগুলি করতে গেলে যেহেতু আমরা জানি যে এটা সময়ও কম, এই সময়ের মধ্যে তারা নিজেরা কতটা করতে পারবে, কিন্তু যদি একটা কমিশন করে তার রিপোর্টটা নিয়ে তার রিকমেন্ডেশনগুলি যদি থেকে যায় এবং সেটার উপরে যদি কিছু কাজ শুরু করে দিয়ে যেতে পারে, তাহলে পরবর্তী সরকার এটাকে নিয়ে এগোতে পারে। যেমন আমি আপনার কষ্টের কথা যদি বলি, দেখেন নেপাল, ইন্ডিয়া, এরা সব এখন কিন্তু ডিজিটাল করে ফেলেছে। আমাদের সরকারও বলছে, মন্ত্রণালয় বলছে যে আমরাও ডিজিটালি করব, কিন্তু কী পদ্ধতিতে, কীভাবে টাকা দেওয়া হবে? আমরা আগে বহু অ্যাডভোকেসি করে, বহু ক্যাম্পেইন করে, আমরা আইনে সংশোধন করে মিডলম্যান সাব এজেন্টদেরকে আইনের আওতায় এনে আনার করেছি। সেটা এখন বাস্তবায়নের সময়, সেটা কীভাবে বাস্তবিত হবে সে ব্যাপারে একটা
সবার একটা মতৈক্যের দরকার। আমাদের রিক্রুটমেন্ট এজেন্সি যারা আমাদের দেশ থেকে প্রচুর লোক পাঠায়, তাদের মতামত, সবার মতামত নিয়েই করার দরকার। সুতরাং এই কমিশন নিয়ে সকল গ্রুপের প্রতিনিধিত্বে যদি এই কমিশনটা হয়, তাহলে সব মতামত নিয়ে একটা রিফর্ম সুন্দর করে করা যায়। কিন্তু আমার বোধগম্য হচ্ছে না কেন এই কমিশনটা হচ্ছে। সেদিনও আমরা দেখলাম 5টা নতুন কমিশন হলো, মহিলাদের নিয়ে, হেলথ নিয়ে, এর আগে লেবার রাইটস নিয়ে হয়েছে। কিন্তু এই অভিবাসীরা কি অপরাধ করলো তাদের সেক্টরটাকে, এবং এটা তো সবার দাবি, এটা এমন না যে শ্রমিকদের দাবি বা আমরা যারা অধিকার নিয়ে কাজ করি আমাদের তা না, যারা বিদেশে লোক পাঠাচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সি তারাও চাচ্ছে যে এখানে সংস্কার হওয়া প্রয়োজন এবং এই খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচনার প্রয়োজন। তো যদি সব স্টেক হোল্ডার একমত হয়, তো সেখানে কেন এই সংস্কার কমিশনটা হবে না, এটি আমার একটা প্রশ্ন। আমি অনুরোধ করব আপনার এই মাধ্যমে যে সরকার যাতে এই কমিশনটি দ্রুত করে, কারণ আমরা জানি যে তারা বিভিন্নভাবে রোডম্যাপে নিয়ে এগোচ্ছে। তো যত দ্রুত এই কমিশনটা হবে, তাদের রিপোর্টটা যদি এর মধ্যে আমাদের সরকারের হাতে আসে, তা তারা কিছু কাজ শুরু করতে পারবে এবং পরবর্তী যেই আসুক সেটা তারা নিয়ে এগোতে পারবে। এখানে অনেক বিষয় আছে, আমি একটা দুইটা বলতে পারি, কত বলবো। যেমন আপনারা জানেন যে প্রতিটা লোক বিদেশ যাওয়ার পূর্বে কিন্তু তারা 3,500 টাকা করে দিয়ে যায়। জাস্ট আপনি ক্যালকুলেট করেন, 13 লক্ষ লোক ম্যান্ডেটরি 3.5 লক্ষ টাকা দিয়েছে। এর জন্য তার ওয়েলফেয়ারের জন্য। তো তার ওয়েলফেয়ার সে টাকা দিয়ে যাচ্ছে। এই টাকাটা কীভাবে খরচ হয় সবার জানার দরকার। প্রশ্ন, রিফর্ম কমিশন সেইগুলি আসবে এবং সেখানে সরকারের অবদান কোথায়, সরকার তার বাজেটারি অ্যালোকেশনে কী রেখেছে। এই যে এতদিন থেকে আমার 22 বিলিয়ন 20 বিলিয়ন ডলার করে রেমিটেন্স আনছে, সেই সেক্টরে সরকারি বাজেট কত, এগুলি তো রিফর্মের জায়গা। তারপর তাদেরকে যে ম্যান্ডেটরি করা হয়েছে তার ইন্স্যুরেন্স, এটা বিগত 2-3 বছর যাবে আপনাকে 1,000-2,000-1,200 টাকা দিয়ে আপনি ইন্স্যুরেন্স করে গেলেন। আপনি ওখানে বিপদে পড়লেন, মারা গেলেন বা আপনি অসুস্থ হলেন, ফিরে এসে আপনি ক্লেম করলেন। সেই ক্লেমটা কতগুলি ক্লেম আপনি রিজলভ করেছেন, কতগুলি ক্লেমের পয়সা আপনি দিয়েছেন, কিন্তু আপনি তো ওই 14 লাখের কাছে 1,000 টাকা করে ম্যান্ডেটরি নিয়েছেন। সেই টাকার অ্যামাউন্ট এবং ক্লেমের অ্যামাউন্ট সেটাও তো জানার দরকার। তো এই সব বিষয়গুলি যদি আমাদের অভিবাসীরা জানতে চায়, দেশের মানুষ জানতে চায়, সেটার জন্য তো কমিশন রিপোর্ট দরকার। এই কথাগুলি তো মন্ত্রণালয় বলবে না, কেউ বলবে না, আমরা তো এটা জানি না। যদিও আমাদের দেশে আইন আছে, তথ্য জানার অধিকার আছে, সে তথ্য জানা সেটা সেভাবে আপনি খোলামেলা জানা যায়। অন্যান্য দেশে এই ওয়েবসাইটে সব রিপোর্ট থাকে এবং কোন দেশের সাথে কী ধরনের চুক্তি বা এমইউ সেটাও কিন্তু ওয়েবসাইটে থাকে। আমাদের দেশে তো সেটা নাই। সেগুলি রিফর্মে কমিশনে আমরা রিকমেন্ডেশন করতে পারতাম, যেগুলি থাকার দরকার। এরকম প্রচুর জিনিস আছে যেটা এই প্রবাসী মন্ত্রণালয়ের রিফর্মের দরকার, এবং সেটা হলে আমি নির্দ্বিধায় বলতে পারি আমার এই সেক্টরে ইমিডিয়েট $30 বিলিয়ন রেমিটেন্স আসবে এবং এটা $50 বিলিয়ন হতে বেশি সময় লাগবে না। এবং যদি $50 বিলিয়ন একটা আপনার এই খাত থেকে আসে, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে কোনো সমস্যা থাকবে না। একসময় $24 বিলিয়ন পর্যন্ত গিয়েছিল। তারপর যদি ভিসা কিনে এনে লোক পাঠান এবং আপনি চোখ বন্ধ করে থাকেন যে এই ভিসা কিনতে যে টাকাটা লাগে সেটা আকাশ থেকে তো আসে না, এই টাকাটা হয় হুন্ডি হয়ে যায়, কারণ এই দেশ থেকে তো আর আপনি ডলার পাঠাতে পারেন না। সো ওই দেশে যারা উপার্জন করে তাদের কাছ থেকে আপনি নিয়ে ওদেরকে বাংলাদেশি টাকা দেন, ওই টাকা দিয়ে আপনি যে কিনে, ওই মালয়েশিয়াতেও তাই, মিডল ইস্টেও তাই, সব কিছু তাই। তাহলে সেটা এটার জন্য যদি আমার 3,000 রিক্রুটমেন্ট এজেন্সি এই কাজই করে, তাহলে মার্কেটিং করবে কি? তাহলে তো আর বিভিন্ন অন্যান্য সেক্টরের লোক পাঠাবে কি? এটাই তো আমার লাভ, আমার তো ব্যবসা, এটা আমি ব্যবসা করতে পারলে তো। সুতরাং আমি তো ওনাদেরকে কোনো দোষ দিব না, আমি দিব আমার সিস্টেমে, আমার যে নিয়ম কানুন আমি তৈরি করব সেটাকে যদি আমি সঠিক সুন্দর না করতে পারি। অনেক রিকমেন্ড এজেন্সি তাদের যারা মার্কেটিং করে, সবাই করে,
তাহলে কি তারাও তো ওই সাব এজেন্টের মধ্যেই কাজ করে, ওখান থেকে ভিসা কিনে এনে এখানে লোক ব্যবহার করে পাঠিয়ে দেয়, এবং সেই লোকগুলি এখানে থাকে কি না, কতজন ফেরত আসে তার হিসাবে কার কাছে।